আচ্ছা, আমাকে মাঝে মধ্যে অনেকে প্রশ্ন করে যে উপমহাদেশের ইতিহাসবিদদের মধ্যে আপনার কাকে বেশি ভালো লাগে, আর আরবের ইতিহাসবিদদের মধ্যে কাকে বেশি ভালো লাগে। তো ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি আর সার্জানি সাহেবের নাম না বললে পাবলিক একটু হতাশ হয়, যে আসলে মানে একটা তো আছে যে প্রশ্নটা সিলেবাসে কমন পড়ে নেই, আর একটা হচ্ছে উত্তর কমন পড়ে নেই। তো এখানে হচ্ছে উত্তরটা কমন পড়ে না, কারণ মানে আলী মোহাম্মদ সাল্লাবিকে বাদ দিয়ে তালিকাটা কিভাবে হইলো। আমার কাছে আসলে আমার মহব্বতের মানুষ যারা ঐতিহাসিকদের মধ্যে, একজন হচ্ছেন একদম লেটেস্ট মাওলানা ইসমাইল রেহান সাহেব। ওনার লেখার সাথে পরিচয় 2018-19-এ, তখন তো তারিখ উম্মতে মুসলিম আসে নাই। শেরে খাওয়ারিজম জালালউদ্দিন শাহ আর তাড়াতাড়ি ইয়ালগার, ওই বইটা পড়ে ওনার প্রতি টান। কিন্তু এর আগে ঐতিহাসিকদের মধ্যে আমার প্রথম ভালোবাসা যেটা ভারত উপমহাদেশের, সেটা হচ্ছে কাজী আথার মুবারকপুরী রহিমাহুল্লাহ। ওনার লেখার সাথে আমার পরিচয় 2012 সালের দিকে মিরপুর জামিয়াতুল ইমানে পড়ি, ওই যে নূর ইসলাম সাহেবের বাসায় গেলাম যে ওনার কাছে। তো হুজুর হচ্ছেন 98 সাল 99 সালে দেওবন্দে পড়েছেন, তখন উনি কাজী আথার মুবারকপুরী বাসায় গিয়েছেন, ওনার ছেলের সাথে দেখা করেছেন, ওনার মাকতাবা দেখেছেন, অনেক কিতাবাদি দেখেছেন, অনেক কিতাবাদি নিয়ে এসেছেন। তো হুজুর প্রথমে আমাকে বললেন যে, আমি একবার বলছিলাম যে হুজুর নববী যুগে মুসলমানদের শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল এটা জানার জন্য কোনো বই পড়তে পারি কিনা। এমনি তো ইতিহাসে সব বইতে ছড়ানো ছিটানো আছে, কিন্তু এক মলাটে পাওয়া যায় কিনা। হুজুর বললেন যে কাজী আথার মুবারকপুরীর খায়রুল কুরুন কি দর্সগাহে আর উনকা নিজামে তালিম ও তরবিয়ত এটা পড়ো। তো পরে আমি সংগ্রহ করলাম, তো পড়ে তো মাথা নষ্ট, মানে এই লোক করছেটা কি। খায়রুল কুরুনের 128টা দর্সগাহের বিবরণ দিছে, ওখানে কার দর্সগাহের নিজাম কী ছিল, পড়ানোর পাঠ্যসূচি কী ছিল, ওখানে কারা পড়াইতেন, সাপ্তাহিক ছুটি কী ছিল, বেতন কেমন ছিল, ছাত্রদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা কেমন ছিল, মানে মাথা নষ্ট অবস্থা। পরে ওনার অন্যান্য বইগুলো পড়লাম। ওনার জন্ম 1916 সালে ভারতের মোবারকপুরে, আর মৃত্যু 1996 সালে, মানে 80 বছর বেঁচে ছিলেন। ওনার পড়ার আগ্রহটা কেমন ছিল, মানে ওনার মেধা সেটা তো ভিন্ন বিষয়, মানে পড়ার আগ্রহটা কেমন ছিল। উনি ভারতের সে মোবারকপুরে একটা গ্রামের মানুষ। 1930 সালে যখন ওনার বয়স মাত্র 14 বছর, তখন উনি মিশর, বৈরুত, দামেস্ক এইসব জায়গার বড় বড় প্রকাশনীতে চিঠি লিখতেন, লিখে বলতেন যে আপনাদের কিতাবের তালিকাটা একটু পাঠান আমাকে। চিন্তা করেন, এখনকার যুগ না, কিন্তু 1930 সাল, ঠিকানাগুলো জোগাড় করে সেখানে পাঠানো এবং বলতেন যে আপনাদের কিতাবের তালিকাগুলো পাঠান। তারপরে ওনাকে ওনার আব্বা আম্মা যে টাকা হাদিয়া দিতেন, ওই টাকা থেকে জমায়া এই বিদেশ থেকে একটা দুইটা করে কিতাব বানাইতেন। তো উনি পরে মাদ্রাসায় পড়াশোনা করছেন, শাহী মুরাদাবাদে পড়ছেন, দেওবন্দি ধারা মাদ্রাসা, ওখান থেকে ফারেক হয়েছেন। তো ওনার মূলত আগ্রহের জায়গাটা ছিল যে ভারতের সাথে আরবের সম্পর্কটা কী, ঐতিহাসিকভাবে, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, এই জায়গাটা ওনার, রাজনৈতিক না, ওনার এই জায়গাটা আগ্রহ ছিল। এবং রাজনৈতিক ইতিহাস উনি লেখেন নেই, উনি যেটা লিখছেন সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাস। তো ওনার প্রথম কাজ যেটা সবচেয়ে সারা ফেলছিল সেটা হচ্ছে আরব ও হিন্দ আহদের সালত নেই, নবীজির যুগে আরব এবং ভারতবর্ষ। মানে শিরোনাম থেকে তো বুঝতেছেন যে কাজের মানে আনকমন টপিক। এবং সেখানে উনি দেখাইছেন যে আরবের সাথে ভারতের বাণিজ্যিক ব্যবহার ছিল, ভারতের জাট যেই উপজাতি বা মানে সম্প্রদায় আছে তাদের একটা বসতি আরবের ছিল, এই সবগুলো দেখাইছেন। এবং নবীজির যুগে কী কী গেছে না গেছে ভারত থেকে, এইগুলো দেখাইছেন। দু একটা বর্ণনা আছে যেগুলো নিয়ে প্রশ্ন তোলা যায়, বাকি আসলে তো ইতিহাসের বই, তো এই ক্ষেত্রে তো ছাড় দেওয়াই যায়। তো এটা উনি একটা কাজ করেছেন। এরপর উনি এই কাজটাকে আরও বড় করছেন, যে খেলাফতের রাশেদা আর হিন্দুস্তান, খেলাফতের রাশেদার যুগে ভারতবর্ষের কী অবস্থা, প্রায় 500 পৃষ্ঠার বই। এরপরে খেলাফতে আব্বাসিয়া আর হিন্দুস্তান, খেলাফতে উমাইয়া আর হিন্দুস্তান, এভাবে বড় বড় বই লিখেছেন। তো উনার এই বইগুলোতে সবচেয়ে মজার ব্যাপার কি, যে উনি হচ্ছে মানে এখন তো আমরা অনেক কাজ করি, কাজ করার সময় যেমন আমি উমাইয়া খেলাফত নিয়ে একটা বই লিখবো, উমাইয়া খেলাফত নিয়ে নির্ভরযোগ্য একটা বই সামনে রাখলাম, আশপাশে একটু ঘেটে এরপরে একটা বই লিখে ফেললাম, মানে আমার সামনে কাজের একটা নমুনা আছে। কিন্তু উনি যখন যে কাজগুলো করছেন কোনো নমুনাই ছিল না, পুরো কাজটাই উনি হচ্ছে ইসলামী তারিখের, ভূগোলের, সব ধরনের বই থেকে একটা একটা করে তথ্য নিয়ে সংযুক্ত করছেন। মানে এখন আমরা কাজ করতে গেলে এটা করা সহজ, যেহেতু সুলাইমান নদভী কাজ করেছেন, আরব ও হিন্দকে তাআল্লুকাত উনি কাজ করেছেন, আরও অনেকের কাজ আসছে এখন, কিন্তু উনার সময়টা একদম জিরো ছিল, মানে উনি একদম সব পড়তে হয়েছে। এবং ধরেন এখন আমরা সিয়ারুল আলামিন নুবালা থেকে একটা রেফারেন্স দেই, এর মানে কিন্তু এটা না যে সিয়ারুল আলামিন নুবালা আগাগোড়া পড়া আছে আমাদের, বলে আমাদের যেটা দরকার ওইটা নিয়েছি। কিন্তু উনাদের পড়াশোনাটা ছিল সামগ্রিক, ওনারা ফাতুল বাড়ি ধরেছেন পুরোটা আগাগোড়া পড়েছেন, তারিখে বাগদাদ ধরেছেন পুরোটা আগাগোড়া পড়েছেন, সিয়ারুল আলামিন নুবালা আগাগোড়া পড়েছেন। আগাগোড়া না পড়লে এই বিক্ষিপ্ত তথ্য জমা করাই সম্ভব না, কারণ তাদের সামনে কোনো কাজের নমুনাই ছিল না। তো এটা হচ্ছে উনার মানে উনার দক্ষতা। আর উনার প্রতি আমার ভালোবাসার কারণটা হলো যে আমার যেই বিষয়গুলোতে শুরুর দিকে আগ্রহ ছিল এবং আমার জীবনে যেটা লক্ষ্য ছিল যে বিষয়গুলো নিয়ে লিখবো, পরে তো বাজারে লেখক হয়ে যাওয়ার কারণে ওগুলো লিখতে পারিনি, কিন্তু আমার শুরুতে যেটা টার্গেট ছিল লিখবো, আমার টার্গেট ছিল যে ইলমের ইতিহাস নিয়ে লিখবো। আপনাদের মনে বলছিলেন একবার না,
মাদ্রাসা শিক্ষা। ওই যে আমার বাসায় নোট আছে না অনেকগুলো, মাহমুদকে হ্যাঁ 2 খাতা পরিমাণ মাহমুদকে দেখাইছি, হাতে লেখা নোট। তো আমার টার্গেট ছিল এটা। তো আমি ওই কাজ করতে যাই, দেখি কি আমার যেখানে তথ্য দরকার কাজী আতা মোবারক পরিষদ এটা নিয়ে আগেই কাজ করে রাখছেন। যেমন ওলামায়ে কেরামের পেশা কি এটা নিয়ে উনি 200 পৃষ্ঠার কিতাব লিখে রাখছেন, যে ওলামায়ে কেরামের মধ্যে হ্যাঁ 2016 সালে পরে ইসলামী পয়গামে ছাপা হয়েছিল। তো মানে আমার যেখানে আগ্রহ দেখি কি ওখানে উনি আগে ভাগে লিখে রাখছেন। ওনার অনেক কাজ নষ্ট হয়ে গেছে, 47 দেশভাগের সময় ওনার অনেকগুলো পাণ্ডুলিপি হারিয়ে হয়ে গেছিলো। উনি একটা পত্রিকাও চালাতেন আল বালাগ, মুম্বাই থেকে প্রকাশিত হইতো, এখানে থাকতেন এবং খুব পড়ুয়া মানুষ ছিলেন। ওনার ইন্তেকালের পরে একটা স্মরণিকা বের হয়েছিল, সেখানে দারুল উলুম দেওবন্দের নূর আলম খলিল আমিনী রহিমাহুল্লাহ উনি বলছেন যে কাজী আতা মোবারকপুরি যতবার দেওবন্দে আসছেন, দেওবন্দের মেহমানখানায় আমি ওনার সাথে দেখা করতে গেছি, তো যখনই গেছি দেখছি কিছু পড়তেছেন অথবা লিখতেছেন। মানে এমন কোনো সময় পাই নেই যে বসে আছেন বা কারোর সাথে কথা বলতেছেন, পড়া অথবা লেখা, এটাই ছিল তার ব্যস্ততা। আসলে সম্ভব না, 80 বছরের জীবনও সম্ভব না। উনি যে পরিমাণ কাজ করে গেছেন, এত বেশি লিখছেন, চমৎকার। যেমন একটা এই যে এখন তো আকরাম নদবীর বই নিয়ে অনেক হয়েছি হলো না, মহিলাদের সালাফদের যুগে মহিলাদের ইলমি চর্চা, কাজী আতা মোবারকপুরি ওই যুগেই লিখে গেছেন। এত বিস্তৃত পরিসরে না, ছোট পরিসরে, কিন্তু উনি এটা নিয়ে লিখে গেছেন। মহিলাদের ইলম চর্চার পরিবেশ কী ছিল এগুলো নিয়ে লিখে গেছেন। তো কাজী আতা মোবারকপুরির কাজের উপরে ওইভাবে বড় ধরনের সমালোচনা নেই, সমালোচনা আছে মোটামুটি ছোটো দুই একটা সমালোচনা আছে, এটা আসলে এড়ানো যায় না। সেটা হচ্ছে যে অনেক সময় হয়েছে কি যে উনি কোথাও একটা বর্ণনা পাইছেন, তো একটা ছোটো বর্ণনা দিয়ে একটা বড় সিদ্ধান্তে চলে গেছেন, কারণ ওনার তো ওই যে অনেক কিছু প্রমাণের একটা তারা আছে, তো একটা ছোটো বর্ণনা পাইছেন ওটা নিয়ে চলে গেছেন। যেমন সিন্ধ অঞ্চলে ইলমে হাদিস চর্চার ইতিহাস, এটা নিয়ে ওনার একটা রেসাল আছে প্রায় 100 পৃষ্ঠা, অনেক বিস্তৃত বিষয়ে কাজ করছেন এবং সাধারণত এগুলোই করেছেন, রাজনৈতিক ইতিহাস লেখেন নেই। তো উনি ওখানে ওই বইটার উপর অনেক আপত্তি করেছেন, বিশেষ করে মুহাদ্দিসে কাবির হাবিবুর রহমান আজমি রাহিমাহুল্লাহ ওনার মাকালাতে আবুল মাহাসির, ওখানে 2য় খণ্ডে 3য় খণ্ডে ওনার কিছু আপত্তি আছে। তো আপত্তিটা কেমন, যে সিন্ধ অঞ্চলে ধরেন কোথাও একটা বর্ণনা উনি পাইছেন তারিখে বাগদাদে বা কোথাও, যে কেউ একজন আসছে, তো ওখানে একজন বৃদ্ধ মানুষ একটা হাদিস শুনাইছে ওই হিজরি 1ম শতাব্দী 2য় শতাব্দীতে। তো এটা দিয়ে উনি প্রমাণ করছেন কি যে সিন্ধ অঞ্চলে হিজরি 1ম 2য় শতাব্দীতে প্রচুর ইলমে হাদিসের চর্চা শুরু হয়ে গেছে। তো এটা তো আসলে এইভাবে সাবেত হয় না, এবং হাবিবুর রহমান আজমি সাহেব এটাই ধরছেন যে না, 1-2টা মানুষ একটা হাদিস জানে, কিন্তু সেটা দিয়ে ব্যাপকভাবে ইলম চর্চা হাদিস চর্চা হচ্ছে, এটা তো আসলে বোঝানো যায় না। উনার আরেকটা বই আছে রিজালুস সিন্ধ ওয়াল হিন্দ, এটা উনি আরবিতে লিখছেন, পরে আবার এটা উর্দুতে অনুবাদ করছেন। উনি আবার আরবিতে খুব দক্ষ ছিলেন, খুব ভালো আরবি সাহিত্যিক ছিলেন, অনেক বই উনি নিজে আরবিতে লিখছেন, পরে উর্দু অনুবাদ করছেন। তো রিজালুস সিন্ধ ওয়াল হিন্দ এটা হচ্ছে যে ভারতবর্ষে সুলতানি আমল থেকে, সুলতানি আমল বলতে মানে ওই যে 1200 খ্রিস্টাব্দের পর থেকে, ওই সময় থেকে যে গুরুত্বপূর্ণ আলেমরা ছিলেন তাদের জীবনে উনি এখানে একত্র করছেন আরবিতে এবং রেফারেন্স সহ। আরেকটা কথা, উনি কিন্তু ধরেন একটু আগের মানুষ বলতে উনার লেখালেখি তো সেই 40-50-এর দশকে শুরু হয়েছে, কিন্তু উনার বইতে রেফারেন্সে উনি 100 কোনো তথ্য রেফারেন্স ছাড়া যাবে না, প্রত্যেকটা তথ্যের রেফারেন্স দিয়েছেন এবং মূল উৎস থেকে। সেকেন্ডারি উনার যুগে যে বইগুলো আসছে সেগুলো থেকেও না, একদম মূল উৎস থেকে। এবং সব ধরনের বই পড়েছেন, শুধু ইতিহাসের বই না, ইতিহাসের বই পড়েছেন, ভূগোলের বই পড়েছেন, পর্যটকদের যে সফরনামাগুলো সেগুলো পড়েছেন, কারো আত্মজীবনী থাকলে সেগুলো পড়েছেন, সবগুলো থেকে তথ্য নিয়ে এরপরে কাজ করেছেন। তো ওনার এই বইটা আমাদের সবার পড়া দরকার, খাইরুল কুরআন কি দরসগাহ, এটা বাংলা অনুবাদও হয়েছে, মাকতাবুল আসলাফ থেকে একটা আসার কথা ছিল, আসছে কিনা জানি না, মনে আসেনি এখনো। তো ওখানে মজার বিষয় আছে যে সালাফদের যুগে ইলম চর্চাটা কেমন ছিল। ওনার একটা বই আছে তাদবিনে সিয়ার ও মাগাজি, সিরাত সংকলনের ইতিহাস, অসাধারণ বই। মানে উনি যখন কাজ করছেন তখন তো ওইভাবে এত বেশি নমুনার সামনে ছিল না, কিন্তু এরপর উনি কাজটা করে ফেলছেন। তো এই হচ্ছে একজন। ইসমাইল রিহান সাহেবের কথা তো বললাম, উনি যেহেতু সবার পরিচিত, উনারকে নিয়ে আর বেশি বললাম না। কাজী আথার জি, তো ওই যে মুম্বাইতে ওনার যে পত্রিকা ছিল, হ্যাঁ পত্রিকা সম্পাদনাই করতেন, না শিক্ষকতাভাবে করতেন না, লেখালেখি ওনার মূল ব্যস্ততা ছিল। শূন্যতা পূরণ করার মতো উনি যেখানে কাজ করছেন একটা গ্যাপ পূরণ করছেন, ওনার কাজের ইয়েটাই ছিল যে একটা কাজ করেছেন। হ্যাঁ, এই যে সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের ধারাটায় উনি একটা বড় শুরু, যদি আর একটু পিছন থেকে হয়েছে বা সমসাময়িক অনেকে কাজ করছেন, কিন্তু উনি একটা এখানে মানে উনি একটা লিডারশিপের জায়গায় ছিলেন, এটা বলা যায়। আমার কাছে ওনার একটা মাকতুতা আছে, সেটা হচ্ছে আরবি মাকতুতা মিরাতুল ইলম। মিরাতুল ইলম অনেক সুন্দর, আমি কিছু অংশ পড়ছিলাম, আপনি এটার উপর একদিন দর্শ দেন হালাকায়, ইনশাআল্লাহ হালাকা দর্শ হবে। এটা ছাপা হয় নাই, মানে ওনার হাতে লেখা কপিটা এখনো আছে পিডিএফ আকারে, এই দেখেন তো একটু, হাতে লেখা কপি আছে। মানে এটা কিন্তু একটা মজার জিনিস যে বইটা ছাপা হয় নাই, ওনার হাতে লেখা এখান থেকে পড়ে যদি শোনানো হয়, এটা কিন্তু মানে সুন্দর হবে।
মিরআতুল ইলম, এই যে এটা ওনার সরাসরি ওনার হাতের লেখা, এই যে যেটা সরাসরি কাজী হাসান মোবারকপুরী সাহেবের হাতের লেখা। তো এই পাণ্ডুলিপিটা কত পৃষ্ঠা? 55 পৃষ্ঠা। এবং এখানে দেখেন উনি কিন্তু পাণ্ডুলিপি করার পরে যে পাশে কিন্তু অনেক টিকাযোগ করেছেন, হ্যাঁ সেগুলো আবার উর্দুতে। হ্যাঁ সেগুলো আবার উর্দুতে। এবং এখানে তো অনেক কিছু আছে, যেমন এখানে দেখেন এই যে আত্মবাকাতুল কুবরার একটা রেফারেন্স আছে, তারপরে এই যে সাজারাতুল জাহাবের রেফারেন্স আছে, মানে উনি পরে হয়তো কোনো কিছু চিন্তা করে অ্যাড করেছেন। আমার কাছে মোতালা করে মনে হলো এটা মূলত বিভিন্ন সময় বিস্তৃত পড়তে গিয়ে যে নোটগুলো করেছেন, হ্যাঁ হ্যাঁ এই বিষয়ের উপর নোটগুলো জমা করে একটা নোটগুলো জমা। হ্যাঁ আমাদের মধ্যে তো আলেমদের মধ্যে এটা একটা প্রবণতা আছে যে ওনাদের বিক্ষিপ্ত পড়ার যে নোটগুলো এগুলো পরে বই আকারে প্রকাশ হয়ে যায়। তো আর একজন হলে কাজী হাসান মোবারকপুরী, যিনি আমাদের কাছে একটু অপরিচিত বা কম চর্চিত বাংলা ভাষায়, যদিও বাংলা ওনার বই অনুবাদ হয়েছে, কিন্তু ওইভাবে ওনার একটা বই আছে চার ইমামের জীবনী, এটা বাংলা অনুবাদ হয়েছে। তো অনুবাদ হয়েছে আসলে এমন প্রকাশনী তারা খুব বেশি মার্কেটিং করে নেই, এজন্য অনলাইনে বেশি। আচ্ছা, আরেকজনকে যাকে দ্বারা প্রভাবিত এবং মানে যার প্রতি একদম দিলের মহব্বত, অন্তরের টান আছে, সেটা হচ্ছে মানাজির হাসান গিলানি। 1892-তে গিলানে জন্ম, বিহারে, 1956-তে ইন্তেকাল। ডক্টর হামিদুল্লাহর ওস্তাদ। তো মানাজির হাসান গিলানি দেওবন্দ কাঁপানো মানুষ, দেওবন্দের সোনালী সময়ের সন্তান, আনোয়ার শাহ কাশ্মীরির ছাত্র, এবং ওনার তো দেওবন্দের স্মৃতিকথা আছে। তো ওনার সমস্যাটা হচ্ছে যে উনি লিখছেন প্রচুর, কিন্তু ওনার লেখাগুলো সংকলিত থাকছে কম। উনি একটু অগোছালো মানুষ ছিলেন, পত্রিকায় বিশাল বিশাল লেখা দিয়েছেন, ওই লেখা আসছে না, ছাপা হয়েছে, ওনার খবরও নিতেন না, লেখা কারো কাছেই নেই। এই জন্য ওনার ইমাম আবু হানিফা কি সিয়াসি জিন্দেগি বই, এটার ভূমিকায় ডক্টর হামিদুল্লাহ উনি আফসোস করছেন যে আমার উস্তাদের সব লেখা যদি সংকলিত থাকতো তাহলে এক বিশাল ভান্ডার থাকতো। বলে যে যা ছাপা হয়েছে এগুলো তো ওনার লেখার মানে কোনো অংশই না, ওনার বিশাল লেখায় হারিয়ে গেছে। কারণ হচ্ছে উনি লিখতেন, ফেলে রাখতেন, কোনো পত্রিকায় পাঠাইছেন, কোনো মাদ্রাসায় পাঠাইছেন, দিয়ে দিতেন। তো ওনার ব্যাপারটা ছিল যে প্রচুর পড়তেন এবং মেধাবী মানুষ, কিন্তু পরে সাধারণত উনি লিখতেন না। ওনার লেখাটা আসতো যখন কেউ ওনাকে আদেশ করতো যে কোনো একটা বিষয় লিখে দেন, তখন এবার হচ্ছে উনি স্রোতের মতো সব জমা করে দিতেন। যেমন দারুল উলুমের মাসিক পত্রিকার জন্য ওই দেশভাগের আগে 47-এর আগে ওনাকে বলা হলো যে ভারতবর্ষে মুসলমানদের শিক্ষা ব্যবস্থার ইতিহাসটা কি, এটা নিয়ে আপনি 20-25 পৃষ্ঠায় একটা প্রবন্ধ লিখে দেন। তো উনি 27-28 দিন পরে প্রবন্ধের অর্ধেক জমা দিয়েছে 500 পৃষ্ঠায়। কিন্তু ব্যাপারটা এখানে কি যে এই 500 পৃষ্ঠা উনি 27-28 দিনে পড়ে রাখেন নাই, এটা ওনার আগেই পড়া এবং ব্রেনে হাজির, এজন্য টান দিয়ে সব জমা করে দিয়েছেন। এরপর উনি দ্বিতীয় খণ্ড লিখছেন, আরও প্রায় 300 পৃষ্ঠা, হিন্দুস্তান মে মুসলমানও কা নিজামে তালিম ও তরবিয়ত। এবং ওইখানে মানে সবচেয়ে আজীব ব্যাপার কি, এমন এমন জায়গার একটা তথ্য উনি এমনভাবে নিয়ে আসছেন, যেমন ভারতবর্ষে হাদিস চর্চার অবস্থা কী ছিল। তো উনি এটা তথ্য নিয়েছেন কই, নিজামুদ্দিন আউলিয়ার যে মজলিসের সংকলন, আমির হাসান সিজি যেটা সংকলন করেছেন ফাওয়াইদুল ফুয়াদ থেকে, যে নিজামুদ্দিন আউলিয়া ওখানে বুখারী মুসলিম হাদিস বলতেছেন মজলিসে। বাস উনি প্রমাণ করে দিলেন হাদিস চর্চা তো ছিল, তারা তো পড়তেছেন, বলতেছেন। তো উনার এটা ছিল সামগ্রিক পড়াশোনা। যেমন কাসিম নানতুবি রাহিমাহুল্লাহর জীবনী যখন লেখা হবে তখন দেখা যাচ্ছে তথ্য পাওয়া যাচ্ছে না, 50-60 পৃষ্ঠা তথ্য পাওয়া যাচ্ছে। তো অনেকে অনুরোধ করলেন যে আপনি একটা জীবনী লিখে দেন। তো উনি 1-1.5 মাসে লিখে দিলেন সাওয়ান হে কাসিমি, 3 খণ্ডে প্রায় 1000 পৃষ্ঠা। মানে সব জমা করে সব নিয়ে আসছেন। আবু হানিফার রাজনৈতিক জীবনের উপর ওনার প্রায় 500-600 পৃষ্ঠার বই আছে। এবং সেখানে উনি করছেন কি, তবাকাত ইবনে সাদের একটা রেওয়ায়াত আনছেন যে একজন মুহাদ্দিস কুফাতে আসছেন। তো কুফাতে এসে উনি আবু হানিফার দোকান খুঁজতেছেন, যে ওনার দোকান কোথায়। তো বললো যে অমুক জায়গায় যান, কিন্তু দামাদামি করেন না, যা দাম বলে সেখান থেকে কিনে নিয়েন। এই বর্ণনা থেকে উনি প্রমাণ করছেন যে আবু হানিফার দোকানটা ফিক্সড প্রাইসের ছিল। মানে ব্যাপারটা, মানে তার চিন্তার গভীরতাটা দেখেন যে একটা বর্ণনা থেকে উনি কীভাবে চিন্তাটা করে কীভাবে মিলিয়ে দিলেন। এবং মানে সামগ্রিক পড়াশোনা থাকার কারণে আমরা তো হচ্ছে যে কোনো একটা বিষয় আগে ঠিক করি, তারপরে এই বিষয়ে কী কী বর্ণনা এখানে ওখানে পাবো সেটা খোঁজ করে জমা করি। আর ওনাদের পড়াশোনা বিস্তৃত, আমার যেটা দরকার একটানে জমা করে দিতেন। আমরা তো হচ্ছে একটা বিষয় যা বলি এর বাইরে আর জানি না, ওনারা একটা বিষয় সব জানতেন, এরপর নিজের যতটুকু দরকার সেটা বলতেন। ওনার একটা মানে যে কাজটা নিয়ে বেশি আপত্তি সেটা হলো রতন হিন্দি। বাবা রতন হিন্দিকে উনি সাহাবি বলেছেন, এবং এক হিন্দুস্তানি সাহাবি এ নামে উনি রিসালে লিখছেন। তো এটা নিয়ে তো বিস্তারিত পর্যালোচনা হয়েছে, আল কাউসারে একটা বিস্তারিত লেখা আছে, আরও 1-2 বছর আগে আসছে। ওনার একটা বই আছে আবুজর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জীবনী। কিন্তু আমার কাছে মানে বেশি টানছে ওনার যে হিন্দুস্তান, আমি বললাম না আমার শিক্ষা ব্যবস্থার ইতিহাস নিয়ে আগ্রহ ছিল। তো ওইটা পড়তে গিয়ে যখন আমি আবার মানাজির হাসান গিলানি বইয়ের নাম প্রথম শুনছি আমি মুফতি আমিনী সাহেব রাহিমাহুল্লাহর মুখে। ওনার এক ওয়াজে উনি ওখান থেকে রেফারেন্স দিয়েছিলেন, ওই 2001-2 সালে। ছোটোবেলায় শুনছি কিন্তু মাথায়
গাইতেছিল আর কি, যে একটা বইয়ের নাম। তো মানাজির হাসান গিলানির হচ্ছে এই জায়গায় বৈশিষ্ট্য, যে ইতিহাসের একটা চাপা পড়া জায়গা থেকে উনি নিয়ে আসছেন, পড়ছেন, কিন্তু আফসোসটা এক জায়গায় যে ওনার সবগুলো লেখা আমাদের সামনে এখন আর নাই, যেটা ডক্টর হামিদুল্লাহ আফসোস করছেন। যারা বাংলার ইতিহাস লিখছেন তাদের মধ্যে পছন্দের আচ্ছা, বাংলার ঐতিহাসিকদের মধ্যে অবশ্যই ডক্টর মোহর আলী পছন্দের, কারণ মোহর আলী ভালো আরবি জানেন, ভালো ফার্সি জানেন, শিলালিপি থেকে পাঠ উদ্ধার করতে পারেন, এবং ওরিয়েন্টালিস্টরা কিছু বললে সেটারও জবাব দিতে পারেন, আরবিতে দুর্দান্ত পারেন, মাস্টার মানুষ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের ইতিহাসের ক্ষেত্রে, আমাদের ইতিহাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো কি, যে আকিদা সহি লাগে। এটা অনেকে পাত্তা দিতে চায় না, অথচ দেখেন মামলুক যুগের একজন বিখ্যাত ইতিহাসবিদ আছেন ইবনে দুকমাক, উনার একটা কিতাব আছে নুজহাতুল আনাম ফি তারিখুল ইসলাম। তো উনার জীবনে আনছেন আল্লামা সাখাবি রহিমাহুল্লাহ দাওয়াল্লাম ইলি আহলিল কর্নিত তাসিরে। তো সেখানে উনি ওনার পরিচয় দিয়ে এরপরে আস্তে করে বলতেছেন ওয়াইতেকাদুহু হাসানুন, তার আকিদা ভালো ছিল। আরে ভাই, ঐতিহাসিক জীবনী বলতেছেন, এখানে আকিদা ভালো কথা আনার দরকার কি? তার মানে বোঝা গেল আকিদা জরুরি। আকিদা জরুরি না হলে তো আপনি বিশ্লেষণই করতে পারবেন না। ওই যে আজকে মাদ্রাসায় গেছি না, তো এক ছেলে এখানে প্রশ্ন করছে যে ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা তো টাকা খেয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে খেলাফতটা ছেড়ে দিয়েছেন, মানে যে চুক্তিতে অর্থের কথা আছে। তাই বললাম যে ভাই ব্যাখ্যা করলে তো আপনি করতেই পারবেন, ব্যাখ্যা করলে সব ঘটনারই তো কয়েকভাবে ব্যাখ্যা করা যায়। আমাদের ব্যাখ্যা হলো যে আমাদের আকিদার সাথে সঙ্গতিপূর্ণ কোনটা ওইটা, এই ব্যাখ্যা করা গেলে তো আমি করবো না, কারণ এটা আমার আকিদার অংশ না। তো মোহর আলীর হচ্ছে এই জায়গায় নিরাপদ যে উনি সেকুলার না, ভালো আরবি জানেন, ভালো ফার্সি জানেন, মূল সোর্স থেকে পড়তে পারেন, আবার আকিদা ভালো। কাজে এই জায়গায় মোহর আলীর উপরে কেউ নাই, এবং মোহর আলীর প্রতি যদি বলেন অন্ধভক্তি সেটাও আছে, যদি বলেন অন্ধপ্রেম সেটাও আছে, কারণ আমি ফার্সি পারি না, অন্ধভক্তি ছাড়া উপায় কি। আর দ্বিতীয়ত হচ্ছে আব্দুল করিম, কিন্তু আব্দুল করিমও ভালো আরবি জানে, ভালো ফার্সি জানে, তারিখে মক্কা আজরাকির কিতাব থেকে উনি হাওয়ালা দিয়েছেন, আর দাউল লামে থেকে হাওয়ালা দিয়েছেন, এবং না 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 মূল নুসখা থেকে, নুসখার কথা তো উনি বলে দিয়েছেন যে কায়রন নুসখা, মাক্তাবাত অমুক মাক্তাবার নুসখা না, উনার হচ্ছে যে আলিয়া পড়ছেন তো আগে, তখন ওইভাবে ভাষাগুলো পারতেন। এবং উনি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইসাকের ছাত্র, ঢাকা ভার্সিটিতে ছিলেন ডক্টর মাওলানা মোহাম্মদ ইসাক, নদোয়ার বিখ্যাত ছাত্র ছিলেন। দেশে আসা উনি 1940-এর দশকে নদোয়াতে গোল্ড মেডেল পাইছেন রেজাল্ট করে, এবং শেরে বাংলাকে ফজলুল্লাহ ওই মজলিসে ছিলেন। তো পরে উনি বললেন যে এত মেধাবী ছিল, আমাদের ঢাকায় বাংলার গরিব চাষা বসাদের একটা ভার্সিটি হয়েছে, সেখানে নিয়ে যাই। তো সুলাইমান নদী সাহেব বলছেন যে তুমি এমন এক জায়গায় যাচ্ছ কিন্তু স্বর্ণ গেলেও মাটি হয়ে যায়। তো আসলে ধরেন উনি সারা জীবন শিক্ষকতা করছেন ঠিক আছে, কিন্তু উনি যে মাপের মানুষ বেশি ওনার কাজ নেই। তো আব্দুল করিম সাহেব হচ্ছেন ওনার ছাত্র, এবং তারিখে মক্কার পাণ্ডুলিপি উনি ওনার কাছ থেকে আনছেন। এটা ওনার বইতে বলছেন যে আমার কাছে তারিখে মক্কা ছিল না, আমার ওস্তাদের কাছ থেকে আনছি। ভালো ফার্সি টার্সিগুলো জানতেন। কিন্তু সমস্যা হলো যে চিন্তায় কিছুটা বাইতুল শরফ চট্টগ্রামের শেষ জীবন হচ্ছেন এদের সাথে ইয়ে করছেন, এবং বাইতুল শরফ থেকে ওনার 2-1 বই প্রকাশিত করছেন। বাইতুল শরফ ওনাকে স্পন্সর করছে, যা বোঝা গেছে। আসলে জ্ঞান চর্চা স্পন্সর ছাড়া হয় না। এই যে একজন বলছে যে জ্ঞান চর্চা মূলত দরবারি চর্চা, কথা কিন্তু আসলে সত্য। আপনি মুসলিম এই যে ইবনুল আসির জাজারি আল কামিল ফি তারিখ লিখছেন, ভূমিকা কার প্রশংসা করছেন? ইমাম গাজালি কিতাব লিখছেন, ভূমিকা আব্বাসী খলিফার প্রশংসা করছেন। কারণ কি? কারণ তো আছে। এবং এটা দোষের না, কারণ আলেম যদি একই সাথে তার পেশাগত টাকা ইনকামের চিন্তা করতে হয়, আবার কিতাব লেখার চিন্তা করতে হয়, তাহলে এত বড় কিতাব কবে লিখবে? সবার যদি এই চিন্তা করতে হইতো তাহলে তো মুশকিল। হ্যাঁ, তো এটা আসলে দোষের না। কিন্তু উনার একটা সমস্যা ছিল যে ওনাদের একটা সেকুলার প্রভাব ছিল। যেমন উনি যখন ভারতের ইতিহাস লিখছেন, উনি আকবরের যে দিন এলাহি, এটাকে নতুন ধর্ম বা বিক্ষিপ্ত কিছু বলতে উনি রাজি না। মনে কথা হচ্ছে যে একটা সবমত নিয়ে একটা আলোচনা হচ্ছে, আলোচনা পর্যালোচনা হচ্ছে। তো এই জায়গায় হচ্ছে ওনাদের প্রতি আবার ওই মুগ্ধতাটা অত বেশি না, বাদ বাকি। আর দ্বিতীয় কথা হচ্ছে উনি আসলে কি আনবেন, যা আনবেন তো মোহর আলীতে আছেই। কারণ বাংলার ইতিহাসের সোর্সই তো সীমিত। ইসলামী ইতিহাসের মানে বাংলার বাইরে অন্য ভারতের ইতিহাসের কথাও বললেও অনেক সোর্স, সেখানে মানে একজনের লেখা চাইতে আরেকজনের লেখা সমৃদ্ধ হওয়ার সুযোগ আছে, বাংলায় তো এটা নেই।